এই যে দেখতে পাচ্ছি না, নেটওয়ার্ক প্রবলেম কি বলে দেখেন তো। আমি কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পান? চলেছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদে রয়েছেন। চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, যেখান থেকে চাকরির পরীক্ষায় আপনার প্রশ্ন কমন আসে। প্রাইমারিতে যেই টপিকটা আপনার সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে তা হচ্ছে বাংলাদেশের সংবিধান। আজকে আমরা বাংলাদেশের সংবিধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মনে রাখবেন, সংবিধানের উপরে দুটি ক্লাস হবে, একটা ক্লাসে কোনো সংবিধান শেষ হবে না। আমরা আজকে যতটুকু সম্ভব সংবিধান পড়ব ইনশাল্লাহ। আজকের ক্লাস থেকে আপনি সংবিধান সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবেন এবং পরীক্ষার হলে প্রশ্ন আপনি কমন পাবেন ইনশাল্লাহ। তাহলে খাতার উপরে লিখে ফেলেন বাংলাদেশের সংবিধান। আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের সংবিধান। আমরা আজকে বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অবশ্যই। আমি হেড অফিসে আছি, ক্লাস নিচ্ছি। ওকে। তো আসলে সবার আগে আমাদের জানা উচিত যে সংবিধান কাহে। অনেকদিন পর আপনাকে দেখছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, লিটন হুসাইন, অনেকদিন পরে আসলাম। মানে ওই যে গত মাসের শুরুতে ক্লাস ছিল, তারপর এই মাসের শেষে, সব মিলিয়ে একটু ইয়ে হয়ে যায়। তাহলে আমরা আলোচনা করব যেহেতু বাংলাদেশের সংবিধান, তাহলে সবার আগে আমাকে দেখতে হবে সংবিধান কাকে বলে। সংবিধান লিখবেন একটি দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। একটি দেশের, বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। একটি দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। একটি দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। দাড়ি দিয়ে লিখবেন সংবিধান বলতে সংবিধান বলতে এমন কিছু সংবিধান বলতে এমন কিছু বিধিবিধান সংবিধান বলতে এমন কিছু বিধিবিধান বা নিয়মকে বোঝায়। সংবিধান বলতে এমন কিছু বিধিবিধান বা নিয়মকে বোঝায় যা রাষ্ট্র পরিচালনার যা রাষ্ট্র পরিচালনার মূল সূত্র হিসেবে যা রাষ্ট্র পরিচালনার মূল সূত্র হিসেবে ব্যবহৃত হয়। যা রাষ্ট্র পরিচালনার মূল সূত্র হিসেবে ব্যবহৃত হয়। বোর্ডে লেখা আছে, আপনি দেখে দেখে লিখবেন। আমি আবার বলে দিচ্ছি। সংবিধান বলতে এমন কিছু নিয়ম নীতি বা এমন কিছু বিধিবিধান বা নিয়মকে বোঝায় যা রাষ্ট্র পরিচালনার মূল সূত্র হিসেবে ব্যবহৃত হয়। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী, আপনি সংবিধান কাকে বলে ভালোভাবে বুঝতে পেরেছেন। এক কথায় যদি কখনো বলে সংবিধান কাকে বলে, আপনি বলবেন একটি দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। আবার যদি বলে আরো একটু বুঝিয়ে বলেন, সংবিধান বলতে এমন কিছু বিধিবিধান বা নিয়মকে বোঝায় যা রাষ্ট্র পরিচালনার মূল সূত্র হিসেবে ব্যবহৃত হয়। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন পরিবর্তন বা, দেখি এখানে তারা কি দিয়েছে। লিখবেন প্রিয় শিক্ষার্থী এখান থেকে, পরিবর্তনের উপর ভিত্তি করে
পরিবর্তনের উপর ভিত্তি করে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়। পরিবর্তনের উপর ভিত্তি করে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়। পরিবর্তনের উপর ভিত্তি করে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়। আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন আসবে যে সংশোধনীর উপর ভিত্তি করে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়? মনে রাখবেন দুই ভাগে। আবার যদি আসে পরিবর্তনের উপর ভিত্তি করে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়, তাতেও মনে রাখবেন দুই ভাগে। 1 নাম্বার দিয়ে লিখবেন প্রবলেম নাকি মুখে বলে দেব? কথা বলবো। 1 নাম্বার দিয়ে লিখবেন সুপরিবর্তনীয় সংবিধান। 1 নাম্বার হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। 2 নাম্বার হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। 1 নাম্বার হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান, 2 নাম্বার হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। অসুবিধা নেই। 1 নাম্বার হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান, 2 নাম্বার হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্ন আসে পরিবর্তনের উপর ভিত্তি করে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে সুপরিবর্তনীয়, 2 নাম্বার হচ্ছে দুষ্পরিবর্তনীয়। আসেন আমরা প্রথমেই সুপরিবর্তনীয় কাকে বলে এটা জানবো। সুপরিবর্তনীয় সংবিধান লিখে আলাদাভাবে আন্ডারলাইন করবেন, আমরা তার ডেফিনিশন লিখতে চাই। সুপরিবর্তনীয় সংবিধান লিখে আলাদাভাবে আন্ডারলাইন করবেন। লিখবেন যে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায়, যে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। যে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। দাড়ি দিয়ে লিখবেন ব্রিটেন ও সৌদি আরবের সংবিধান হলো, ব্রিটেন ও সৌদি আরবের সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান। ব্রিটেন ও সৌদি আরবের সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনি লিখতে পেরেছেন। দুষ্পরিবর্তনীয় সংবিধান লিখে আলাদাভাবে আন্ডারলাইন করবেন। দুষ্পরিবর্তনীয় সংবিধান লিখে আলাদাভাবে আন্ডারলাইন করবেন। লিখবেন যে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না, যে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। যে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। দাড়ি দিয়ে লিখবেন যেমন বাংলাদেশ ও ভারতের সংবিধান হলো, যেমন বাংলাদেশ ও ভারতের সংবিধান হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। যেমন বাংলাদেশ ও ভারতের সংবিধান হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে আমরা বলেছি পরিবর্তনের উপর ভিত্তি করে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুপরিবর্তনীয়, একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় হচ্ছে সেই জিনিস যাকে সহজে পরিবর্তন করা যায়, দুষ্পরিবর্তনীয় হচ্ছে সহজে পরিবর্তন করা যায় না। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন, যদি আপনি বাংলাদেশের সংবিধানের একটি ধারার পরিবর্তন করতে চান, মহান জাতীয় সংসদের 2/3 ভোটের মাধ্যমে
যদি হা জয়যুক্ত হয় তখন আপনি পরিবর্তন করতে পারবেন, তার আগে পরিবর্তন করতে পারবেন না। এর জন্য বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন লেখনির উপর ভিত্তি করে, লেখনির উপর ভিত্তি করে সংবিধানকে 2 ভাগে ভাগ করা যায়। লেখনির উপর ভিত্তি করে সংবিধানকে 2 ভাগে ভাগ করা যায়। লেখনির উপর ভিত্তি করে সংবিধানকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার দিয়ে লিখবেন লিখিত সংবিধান। 1 নাম্বার দিয়ে লিখবেন লিখিত সংবিধান। 2 নাম্বার হচ্ছে অলিখিত সংবিধান। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, লেখনির উপর ভিত্তি করে সংবিধানকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে লিখিত সংবিধান, 2 নাম্বার হচ্ছে অলিখিত সংবিধান। আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন বাংলাদেশের সংবিধান লিখিত না অলিখিত, কমেন্টসের মাধ্যমে জানান। বাংলাদেশের সংবিধান লিখিত না অলিখিত, কমেন্টসের মাধ্যমে জানান। ভেরি গুড, ভেরি গুড। আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই সঠিক আনসার দিয়েছেন। তাহলে প্রথমে লিখিত সংবিধান লিখে আন্ডারলাইন করবেন, লিখিত সংবিধান লিখে আন্ডারলাইন করবেন। লিখিত সংবিধান লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন যে সংবিধানের ধারা বা নিয়মাবলী, যে সংবিধানের, আমি লিখে দিচ্ছি, যে সংবিধানের ধারা বা নিয়মাবলী দলিলে লিপিবদ্ধ থাকে, দলিলে লিপিবদ্ধ থাকে, তখন তাকে লিখিত সংবিধান বলে। যে সংবিধানের ধারা বা নিয়মাবলী, যে সংবিধানের ধারা বা নিয়মাবলী দলিলে লিপিবদ্ধ থাকে তখন তাকে লিখিত সংবিধান বলে। দাড়ি দিয়ে লিখবেন বাংলাদেশ ও ভারতের সংবিধান হলো, বাংলাদেশ ও ভারতের সংবিধান হলো লিখিত সংবিধান। বাংলাদেশ ও ভারতের সংবিধান হলো লিখিত সংবিধান। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন অলিখিত সংবিধান লিখে আন্ডারলাইন করবেন, অলিখিত সংবিধান লিখে আন্ডারলাইন করবেন, অলিখিত সংবিধান লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন যে সংবিধানের ধারা বা নিয়মাবলী, যে সংবিধানের ধারা বা নিয়মাবলী দলিলে লিপিবদ্ধ থাকে না, যে সংবিধানের ধারা বা নিয়মাবলী দলিলে লিপিবদ্ধ থাকে না তখন তাকে অলিখিত সংবিধান বলে। যে সংবিধানের ধারা বা নিয়মাবলী দলিলে লিপিবদ্ধ মানে লিখিত আকারে থাকে না তখন তাকে অলিখিত সংবিধান বলে। দাড়ি দিয়ে লিখবেন যেমন, দাড়ি দিয়ে লিখবেন যেমন ব্রিটেন ও সৌদি আরবের, যেমন ব্রিটেন ও সৌদি আরবের সংবিধান হলো অলিখিত সংবিধান, যেমন ব্রিটেন ও সৌদি আরবের সংবিধান হলো অলিখিত সংবিধান।
যেমন ব্রিটেন ও সৌদি আরবের সংবিধান হলো অলিখিত সংবিধান। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, যেখান থেকে আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন পাবেন কমন। বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস লিখে আন্ডারলাইন করবেন। বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস লিখে আন্ডারলাইন করবেন। বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস আশা করি আপনি লিখতে পেরেছেন। তারপরে লিখবেন স্বাধীনতার ঘোষণা সনদ। হেডলাইন হবে বড় করে বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, পরবর্তীতে একটা সাবটাইটেল হবে স্বাধীনতার ঘোষণা সনদ। স্বাধীনতার ঘোষণা সনদ লিখে আন্ডারলাইন করবেন। স্বাধীনতার ঘোষণা সনদ লিখে আন্ডারলাইন করবেন। এটা লিখার পর নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি বাংলাদেশের প্রথম বা অন্তর্বর্তীকালীন সংবিধান। এটি বাংলাদেশের প্রথম বা অন্তর্বর্তীকালীন সংবিধান। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, যারা আমার ক্লাসে জয়েন করেছো, আজকে থেকে একটা বিষয় জানতে পারলা। যদি প্রশ্ন করে বাংলাদেশের প্রথম সংবিধানের নাম কি, মনে রাখবেন বাংলাদেশের প্রথম সংবিধানের নাম হচ্ছে স্বাধীনতার ঘোষণা সনদ। ভালোভাবে বুঝেন, বাংলাদেশের প্রথম সংবিধানের নাম হলো স্বাধীনতার ঘোষণা সনদ। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 10 এপ্রিল 1971 সালে 10 এপ্রিল 1971 সালে এই সংবিধান গ্রহণ করা হয়। 10 এপ্রিল 1971 সালে এই সংবিধান গ্রহণ করা হয়। 10 এপ্রিল 1971 সালে এই সংবিধান গ্রহণ করা হয়। আপনার চাকরির পরীক্ষায় যদি প্রশ্ন দেয় বাংলাদেশের প্রথম সংবিধান কত সালে, না লিখবে না, পরিবর্তন লিখলেই হবে। পরিবর্তন বা সংশোধনী যে কোনো একটা, আর কিছু বলি নাই। না লিখলে মনে রাখবো কি করে? হ্যাঁ, আপনি লিখতে পারেন, অসুবিধা কি যদি আপনি চান। আমি যে জায়গায় ছিলাম, আমার প্রশ্ন ছিল যদি আপনাকে প্রশ্ন দেয় বাংলাদেশের প্রথম সংবিধান কত তারিখে গ্রহণ করা হয়েছে, আমরা কিন্তু জেনে গেলাম 10 এপ্রিল 1971 সালে বাংলাদেশের প্রথম সংবিধান গ্রহণ করা হয়েছে। আর বাংলাদেশের প্রথম সংবিধানের নাম হচ্ছে স্বাধীনতার ঘোষণা সনদ। আপনাদের কাছ থেকে জাতি জানতে চায় বাংলাদেশের প্রথম সংবিধান কে রচনা করেছেন, তার নাম কি? কে লিখতে পারেন? ডক্টর কামাল? না প্রিয় শিক্ষার্থীরা, এই যে একদম সঠিক, রাবেয়া রব্বানী। উত্তরটা আপনার, অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। লিখবেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। ব্যারিস্টার আমিরুল ইসলাম। ব্যারিস্টার আমিরুল ইসলাম বাংলাদেশের প্রথম সংবিধান রচনা করেন। ব্যারিস্টার আমিরুল ইসলাম, থ্যাংক ইউ। ব্যারিস্টার আমিরুল ইসলাম বাংলাদেশের প্রথম সংবিধান রচনা করেছেন। মানে এই যে স্বাধীনতার ঘোষণা সনদ, এটা তিনি লিখেছেন। দাঁড়িয়ে দিয়ে লিখবেন এবং এটি পাঠ করে শোনান। এবং এটি পাঠ করে শোনান। হ্যাঁ, অবশ্যই আপনি এটা ক্লাস করবেন।
প্রিয় শিক্ষার্থী, তাহলে ব্যারিস্টার আমিরুল ইসলাম এই সংবিধান রচনা করেন এবং এটি পাঠ করে শোনান মানে পড়ে শোনান অধ্যাপক ইউসুফ আলী। এটি পাঠ করে শোনান অধ্যাপক ইউসুফ আলী। এটি পাঠ করে শোনান অধ্যাপক ইউসুফ আলী। একটা নোট লিখবো আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা একটি নোট লিখতে চাই, NOTE দিয়ে আমরা একটা নোট লিখবো। লিখবেন পৃথিবীর ইতিহাসে মাত্র দুটি জাতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা সনদ সংবিধান বলে পরিচিত। পৃথিবীর ইতিহাসে মাত্র দুটি জাতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা সনদ সংবিধান বলে পরিচিত। পৃথিবীর ইতিহাসে মাত্র দুটি জাতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা সনদ সংবিধান বলে পরিচিত। 1 নম্বর দিয়ে লিখবেন যুক্তরাষ্ট্র, 2 নম্বর দিয়ে লিখবেন বাংলাদেশ। 1 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র, 2 নম্বর হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর ইতিহাসে মাত্র দুটি জাতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা সনদ সংবিধান বলে স্বীকৃত। 1 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র, 2 নম্বর হচ্ছে বাংলাদেশ। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের প্রথম সংবিধানের নাম হচ্ছে স্বাধীনতার ঘোষণা সনদ। এটি গ্রহণ করা হয়েছে 10 এপ্রিল 1971 সালে। এটি রচনা করেছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং এটি পাঠ করে শুনিয়েছেন অধ্যাপক ইউসুফ আলী। পৃথিবীর ইতিহাসে মাত্র দুটি জাতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা সনদ সংবিধান বলে পরিচিত। 1 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র, 2 নম্বর হচ্ছে বাংলাদেশ। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ লিখে আন্ডারলাইন করবেন। অস্থায়ী সংবিধান আদেশ লিখে আন্ডারলাইন করবেন। অস্থায়ী সংবিধান আদেশ লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন 10 জানুয়ারি 1972 সালে 10 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। 10 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 11 জানুয়ারি 1972 সালে 11 জানুয়ারি 1972 সালে 11 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু 11 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। 11 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, বর্তমান যে মাস চলতেছে জানুয়ারি, এটা হচ্ছে রোমান্টিক একটা মাস। বলবেন স্যার কিভাবে? এই যে দেখেন, আমি যদি বাংলায় লিখি তাহলে লিখি আমি 11 জানুয়ারি, জানু লিখি। বাংলায় কি লিখি? জানু, যা আমরা আদর করে অনেককেই ডাকি জানু। আর ইংরেজিতে যখন আমি লিখবো তখন লিখি 11 জান। কেউ জানুয়ারি পূর্ণাঙ্গ লিখে না। বাংলায় লিখলে জানু, আর ইংরেজিতে কি লিখে? এই যে দেখেন জান, এভাবেই কিন্তু লিখে।
আপনি দেখেন, আপনি লিখলেও কিন্তু এইভাবেই লিখবেন। তো আশা করি বিষয়টি বোঝা গিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্ন আসে অস্থায়ী সংবিধান আদেশ কে ঘোষণা করেছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার যদি প্রশ্ন আসে অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়, তাহলে কিন্তু হয়ে গেল প্রিয় শিক্ষার্থী, যেটা হচ্ছে আপনার 11ই জানুয়ারি আদেশ জারি করা হয়। কে জারি করেন? বঙ্গবন্ধু জারি করেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন 12ই জানুয়ারি 1972 সালে। 12ই জানুয়ারি 1972 সালে। 12ই জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। 12ই জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে দায়িত্ব প্রদান করেন। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে দায়িত্ব প্রদান করেন। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে দায়িত্ব প্রদান করেন। দাড়ি দিয়ে লিখবেন এই দিন রাতেই তিনি আবার, দাড়ি দিয়ে লিখতে হবে এই দিন রাতেই তিনি আবার বাংলাদেশের, এই দিন রাতেই তিনি আবার বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এই দিন রাতেই তিনি আবার বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাহলে আমরা জানতে পারলাম বঙ্গবন্ধু 10 তারিখে দেশে এসেছেন, 11 তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছেন। তো আপনার জন্য প্রশ্ন হতে পারে অস্থায়ী সংবিধান আদেশ কে জারি করেছেন? তো আপনি জানতে পারলেন অস্থায়ী সংবিধান আদেশ বঙ্গবন্ধু জারি করেছেন। আবার দ্বিতীয় প্রশ্ন হতে পারে কত তারিখে জারি করেছেন? আপনার প্রশ্ন হয়ে গেল 11 তারিখে করেছেন। আরেকটি প্রশ্ন হতে পারে বঙ্গবন্ধু রাষ্ট্রপতির পদ থেকে কত তারিখে পদত্যাগ করেছেন? প্রিয় শিক্ষার্থী, আপনি জানলেন 12 তারিখে পদত্যাগ করেছেন। তাহলে প্রশ্ন আরো হতে পারে তাহলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কাকে দায়িত্ব দিয়েছেন? এই যে আমরা লিখেছিলাম বিচারপতি আবু সাইদ চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। আবার যদি প্রশ্ন হয় বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম কি ছিল? আমরা জানলাম প্রিয় শিক্ষার্থী বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন 12ই জানুয়ারি 1972 সালে। এই যে আমি এই প্রশ্নগুলো করতেছি, আপনি আমার লেকচার থেকে বাসায় এই প্রশ্নগুলো এইভাবে তৈরি করবেন। আপনি যদি প্রশ্ন তৈরি করে করে টপিক ধরে ধরে পড়াশোনা করতে পারেন, আপনি আপনার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, আপনার স্বপ্ন পূরণ হবে। আর যদি এলোমেলো ভাবে পড়েন, মনে করেন মুন্না স্যার যা পড়াইছে খাতার মধ্যেই থাক আর পড়তে হবে না, তাহলে আপনার ভুল ধারণা প্রিয় শিক্ষার্থী। আপনি ভাবতেছেন এগুলো পারবো, কিন্তু যদি বাসায় প্রশ্ন তৈরি না করেন তাহলে কিন্তু আপনার পড়া হবে না। আপনার পড়া না হলে আপনার স্বপ্ন পূরণ হবে না। আর আপনার স্বপ্ন পূরণ না হলে আপনার মা বাবার স্বপ্ন পূরণ হবে না। আপনার যে আপনাকে নিয়ে আপনার মা বাবার অনেক স্বপ্ন, আপনি একটি ভালো চাকরি পাবেন, আপনি একটি ভালো অবস্থানে যাবেন। আর আপনি যখন ভালো অবস্থানে যাবেন আপনার পরবর্তী প্রজন্ম, আপনার আগামী প্রজন্ম অর্থনৈতিক এবং সামাজিকভাবে নিরাপত্তা পাবে। এই বিষয়টা নিশ্চিত করার জন্য, আপনার মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য, নিজেকে একটা ভালো অবস্থানে দেখার জন্য অবশ্যই আপনাকে টপিক ধরে ধরে প্রত্যেকটা সময়
প্রত্যেকটা টিচারের ক্লাসের নোট রাতে বাসায় কিন্তু পড়াশোনা করতে হবে। তখনই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন, আপনি সফল হবেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে আজকের ক্লাসটা লিখলে এক খাতায়, আগামীকালকের ক্লাস লিখবে আরেক খাতা। এই কাজ করা যাবে না। সাধারণ জ্ঞানের জন্য আপনার আলাদা একটা খাতা লাগবে, সবচেয়ে ভালো হয়। বাংলাদেশে আন্তর্জাতিক, আমাদের আন্তর্জাতিকে যেসব টিচাররা পড়ান ওনারা খুবই ভালো। আমাদের প্রলয়পাল স্যার রয়েছেন, আমাদের সুদিন স্যার রয়েছেন। তারপর হচ্ছে বাংলাদেশি ব্যাচ আমরা যারা আছি চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে দেওয়ার। আপনার কতটুকু নিতে পারলেন এটা আপনার ব্যাপার। আজকের ক্লাসটা অত্যন্ত জরুরি। এই টপিক থেকে যে কোনো চাকরির পরীক্ষা প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী স্লাইডে যেতে চাই। লিখবেন গণপরিষদ আদেশ ও গঠন। এখানে তালিবস্য হবে, হয়ে গেছে ন। গণপরিষদ আদেশ ও গঠন লিখে আন্ডারলাইন করবেন। গণপরিষদ আদেশ ও গঠন লিখে আন্ডারলাইন করবেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কারা বলতে পারেন গণপরিষদ কত তারিখে গঠন করা হয়েছে? গণপরিষদ কত তারিখে গঠন করা হয়েছে? ইনশাল্লাহ অনেক দোয়া রইল প্রিয় শিক্ষার্থীরা। একজন প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের জন্য প্রাণপ্রিয় শিক্ষার্থী আপনাকে ধন্যবাদ। সংবিধান প্রণয়নের সময় বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন? আমি আপনাকে লিখিয়েছিলাম আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী সংবিধান রচনার সময় রাষ্ট্রপতি ছিলেন, আর প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আমরা যে জায়গায় ছিলাম, গণপরিষদ আদেশ ও গঠন। আমাকে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেন। বাহ, অনেকে আনসার দিচ্ছেন, দেখি। সবার আগে রাবেয়া রাব্বানি, উনি সঠিক আনসার দিয়েছে। 2 নম্বরে সঠিক দিয়েছেন তামান্না আক্তার, 3 নম্বরে দিয়েছেন ফেরদৌসী আক্তার। আপনাদের উত্তর সঠিক। শারমিন আক্তারও দিয়েছেন, আপনারটাও সঠিক। আর একজন লিখেছেন 12 অক্টোবর, এটা আপনার উত্তরটা একটু ভুল হয়েছে। তো লিখবেন 23 মার্চ 1972 সালে। 23 মার্চ 1972 সালে অস্থায়ী রাষ্ট্রপতি। 23 মার্চ 1972 সালে অস্থায়ী রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। 23 মার্চ 1972 সালে অস্থায়ী রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী এক আদেশের মাধ্যমে গণপরিষদ গঠন করেন। 23 মার্চ 1972 সালে অস্থায়ী রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী এক আদেশের মাধ্যমে গণপরিষদ গঠন করেন। এক আদেশের মাধ্যমে গণপরিষদ গঠন করেন। দাড়ি দিয়ে লিখবেন সেই সময়। দাড়ি দিয়ে লিখবেন সেই সময় গণপরিষদের সদস্য ছিল। সেই সময় গণপরিষদের সদস্য ছিল 469 জন। সেই সময় গণপরিষদের সদস্য ছিল 469 জন। দাড়ি দিয়ে লিখবেন কিন্তু। 469 জন লিখার পর লিখবেন কিন্তু পাকিস্তানের নাগরিক হওয়া, কিন্তু পাকিস্তানের নাগরিক হওয়া, কমা দিয়ে লিখবেন দল থেকে বহিষ্কার। প্রথম হচ্ছে পাকিস্তানের নাগরিক হওয়া, কমা দিয়ে লিখবেন দল থেকে বহিষ্কার, এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগে বিরোধিতার অভিযোগে 66 জনকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগে 66 জনকে বাদ দেওয়া হয়।
66 জনকে বাদ দেয়া হয়, দাড়ি দিয়ে লিখবেন তাই, দাড়ি দিয়ে লিখবেন তাই গণপরিষদের সদস্য ছিল, তাই গণপরিষদের সদস্য ছিল 403 জন, তাই গণপরিষদের সদস্য ছিল 403 জন। আমি যদি প্রথম থেকে বলি, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সেই মানে 23 মার্চ 1972 সালে অস্থায়ী রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী এক আদেশের মাধ্যমে গণপরিষদ গঠন করেন। দাড়ি দিয়ে লিখতে বলেছিলাম, সেই সময় গণপরিষদের সদস্য ছিল 469 জন, কিন্তু পাকিস্তানের নাগরিক হওয়া, দল থেকে বহিষ্কার এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগে 66 জনকে বাদ দেয়া হয়, তাই গণপরিষদের সদস্য ছিল 403 জন। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার যদি আমার পরীক্ষার অপশনে 469 403 দুইটাই থাকে, তাহলে স্যার আমি কোনটা দেব? আমার প্রিয় শিক্ষার্থীরা, আপনাকে অবশ্যই 403 দিতে হবে। আর যদি 403 না থাকে, তাহলে 469 দেয়া যাবে। তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন গণপরিষদের প্রথম অধিবেশন। গণপরিষদের প্রথম অধিবেশন লিখে আন্ডারলাইন করবেন। গণপরিষদের প্রথম অধিবেশন লিখে আন্ডারলাইন করবেন। গণপরিষদের প্রথম অধিবেশন লিখে আন্ডারলাইন করবেন। গরম লাগছে। গণপরিষদের প্রথম অধিবেশন লিখতে কি পেরেছেন? আমাকে জানান তো, গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে বসেছিল? কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দাও। গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে বসেছিল? তামান্না আক্তার একটা আনসার দিয়েছেন, আর কারা দিবেন দেখি তো? রাবেয়া রাব্বানি দিয়েছেন, খায়রুল দিয়েছেন দেখতে পাচ্ছি। যারা যারা আনসার দিয়েছেন আমি দেখলাম আপনাদের প্রত্যেকেরটা সঠিক আনসার হয়েছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। লিখবেন 10 এপ্রিল 1972 সালে, 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। দাড়ি দিয়ে লিখবেন এ সময় সভাপতিত্ব করেন, এ সময় সভাপতিত্ব করেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এ সময় সভাপতিত্ব করেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এ সময় সভাপতিত্ব করেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এবং স্পিকারের দায়িত্ব পালন করেন, এবং স্পিকারের দায়িত্ব পালন করেন শাহ আব্দুল হামিদ, এবং স্পিকারের দায়িত্ব পালন করেন শাহ আব্দুল হামিদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্ন আসে যে গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে বসেছিল, তো আনসার হবে কিন্তু 10 এপ্রিল। আর গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছেন? মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। স্পিকারের দায়িত্ব কে পালন করেছেন? শাহ আব্দুল হামিদ। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন 11 এপ্রিল 1972 সালে, 11 এপ্রিল 1972 সালে, 11 এপ্রিল 1972 সালে
বাংলাদেশের তৎকালীন আইনমন্ত্রী 11 এপ্রিল 1972 সালে 11 এপ্রিল 1972 সালে বাংলাদেশের তৎকালীন আইনমন্ত্রী, ও লিখে দেব নাম দিবনি, তো জানার কথা। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে খসড়া সংবিধান ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কিন্তু গঠন করা হয়েছে। আমার প্রিয় শিক্ষার্থী, আপনার চাকরির পরীক্ষার জন্য প্রশ্ন হতে পারে যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কত তারিখে গঠন করা হয়েছে। মনে রাখবেন 11 এপ্রিল গঠন করা হয়েছে। কার নেতৃত্বে করা হয়েছে? এই যে দেখেন, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন খসড়া সংবিধান, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন। আমাদের ক্লাসের ডিউরেশন কিন্তু আজকে 1.5 ঘন্টা, কারণ আজকে 6টা ক্লাস, আমাদেরকে ওইভাবেই সিকোয়েন্স স্লাইড সাজানো হয়েছে। আমি আপনার সাথে আর 40 মিনিট হয়তো থাকবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে জায়গায় ছিলাম, খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন। এটা এই যে এবারের বিসিএস ও এসেছিল। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই কমিটিতে একমাত্র মহিলা সদস্য ছিলেন। এই কমিটিতে একমাত্র মহিলা সদস্য ছিলেন। আমাকে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেন নাম কি উনার। এই কমিটিতে একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। অনেকেই আনসার দিয়েছেন। এই কমিটিতে একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই কমিটিতে একমাত্র বিরোধী দলীয় নেতা ছিলেন। এই কমিটিতে একমাত্র বিরোধী দলীয় নেতা ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। এই কমিটিতে একমাত্র মহিলা সদস্য ছিলেন, একমাত্র বিরোধী দলীয় নেতা ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। এই কমিটিতে এই কমিটিতে একমাত্র বিরোধী দলীয় নেতা ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। আমাকে বলেন তো, সুরঞ্জিত সেনগুপ্তের বাড়ি কোন ডিস্ট্রিক্টে ছিল? দেখতে চাই কোন ডিস্ট্রিক্টে ছিল। সিলেট, সুনামগঞ্জ জেলায় হচ্ছে উনার বাড়ি। কিন্তু প্রাণপ্রিয় শিক্ষার্থী, বানানে সমস্যা হয়। সুরঞ্জিত লিখতে পারবেন না ভাই, বেগম, এই যে লিখে দিয়েছিলাম বেগম রাজিয়া বানু, আর হচ্ছে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত।
এই তো হয়ে গেল। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন গণপরিষদের দ্বিতীয় অধিবেশন। গণপরিষদের দ্বিতীয় অধিবেশন লিখে আন্ডারলাইন করবেন। গণপরিষদের দ্বিতীয় অধিবেশন লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন 12ই অক্টোবর 1972 সালে। 12ই অক্টোবর 1972 সালে দ্বিতীয় অধিবেশন বসে। 12ই অক্টোবর 1972 সালে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। দাড়ি দিয়ে লিখবেন এই অধিবেশনে ডক্টর কামাল হোসেন, এই অধিবেশনে ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান উত্থাপন করেন। এই অধিবেশনে ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান উত্থাপন করেন। আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন হতে পারে গণপরিষদের কততম অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করা হয়েছিল? আনসার হবে কিন্তু প্রিয় শিক্ষার্থী আপনাদের দ্বিতীয় অধিবেশনে। আর যদি বলে তারিখ, কত তারিখ, মনে রাখবেন 12ই অক্টোবর 1972। কে উত্থাপন করেছিলেন? ডক্টর কামাল হোসেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 4 নভেম্বর 1972 সালে 4 নভেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। 4 নভেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। 4 নভেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। দাড়ি দিয়ে লিখবেন এজন্য, দাড়ি দিয়ে লিখবেন এজন্য 4 নভেম্বরকে এজন্য 4 নভেম্বরকে বাংলাদেশে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। এর জন্য 4 নভেম্বরকে বাংলাদেশে, এর জন্য 4 নভেম্বর বাংলাদেশে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। এটা অনেক চাকরির পরীক্ষা এসেছে যে বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী আমরা জানতে পারলাম সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। যদি প্রশ্ন আসে বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয়, তাহলে এটাও কিন্তু প্রিয় শিক্ষার্থী আনসার হচ্ছে 4 নভেম্বর। আশা করি আপনারা লিখতে পেরেছেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 16ই ডিসেম্বর 1972 সালে, 16ই ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। 16ই ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। 16ই ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধানে, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধানে একটি প্রস্তাবনা, বাংলাদেশের সংবিধানে একটি প্রস্তাবনা, একটি প্রস্তাবনা, 4টি মূলনীতি, একটি প্রস্তাবনা, 4টি মূলনীতি, 11টি ভাগ, 11টি ভাগ এবং 7টি তফসিল রয়েছে। 7টি তফসিল লিখবেন এবং লিখবেন না,
60টি তফসিল লিখার পর লিখবেন এবং 153টি অনুচ্ছেদ রয়েছে। 153টি অনুচ্ছেদ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের সংবিধানে একটি প্রস্তাবনা, 4টি মূলনীতি, 11টি ভাগ, 7টি তফসিল এবং 153টি অনুচ্ছেদ রয়েছে। 153টি অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদগুলো অত্যন্ত, এখানে যেটা হচ্ছে আপনার প্রাইমারির জন্য অনুচ্ছেদ এত বেশি গুরুত্বপূর্ণ না, বিসিএস এই মাত্র একটা মার্ক আসে সবগুলো পড়ার পরে, কিন্তু আপনার জন্য জরুরি সবচেয়ে বেশি হচ্ছে 11টি ভাগ। এই অংশটা আপনার প্রাইমারি পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি। প্রিয় শিক্ষার্থী, তার মানে এই না যে আমরা বাকিগুলো পড়বো না, অবশ্যই পড়বো, কিন্তু গুরুত্ব দিব আমরা এই অংশটাকে। আমি কি বুঝাতে পারলাম? নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন সংবিধানের 4টি মূলনীতি হলো, সংবিধানের 4টি মূলনীতি হলো, 1 নাম্বার দিয়ে লিখবেন, 1 নাম্বার দিয়ে লিখবেন জাতীয়তাবাদ। 1 নাম্বার দিয়ে লিখবেন জাতীয়তাবাদ। 2 নাম্বার দিয়ে লিখবেন সমাজতন্ত্র। 3 নাম্বার দিয়ে লিখবেন গণতন্ত্র। 4 নাম্বার দিয়ে লিখবেন ধর্ম নিরপেক্ষতা। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। 1 নাম্বারটা হচ্ছে এই যে লক্ষ্য করেন জাতীয়তাবাদ, 2 নাম্বারটা হচ্ছে সমাজতন্ত্র, 3 নাম্বার হচ্ছে গণতন্ত্র, 4 নাম্বার হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এই পর্যন্ত কোন বিষয়টা বুঝতে পারেননি আপনি আমাকে বলতে হবে। রাবেয়া, রব্বানি, আপনি ভাইয়া কোন বিষয় বুঝতে পারো নাই স্পেসিফিক আমাকে বলো, আমি তোমাকে বুঝিয়ে দেব, কোনো অসুবিধা নেই। তো আমরা যে জায়গায় ছিলাম, তাহলে আমরা সংবিধানের 4টি মূলনীতি কিন্তু লিখে ফেললাম। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন সংবিধানের 11টি ভাগ, সংবিধানের 11টি ভাগ, সংবিধানের প্রস্তাবনা অনুচ্ছেদ। এইটা আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে বলেছিলাম যে আপনার প্রাইমারি পরীক্ষার জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 11টি ভাগ, এই অংশটা বলেছিলাম। বাট অনুচ্ছেদ গুলো টুকটাক আমাদেরকে গুরুত্ব দেখে পড়তে হবে, কিন্তু এখন আমি যেটা পড়াবো ওইটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন সংবিধানের 11টি ভাগ মনে রাখার সহজ কৌশল। সংবিধানের 11টি ভাগ মনে রাখার সহজ কৌশল লিখে আন্ডারলাইন করবেন। সংবিধানের 11টি ভাগ মনে রাখার সহজ কৌশল। লিখবেন প্রিয় শিক্ষার্থীরা, সংবিধানের 11টি ভাগ মনে রাখার সহজ কৌশল। পরা মৌনি আবিনি মহাকর্ম সংবিধান সংশোধন করি, এই লাইনটা মুখস্থ রাখলে সব সময় আনসার দেয়া যাবে। লিখে ফেলেন পরা মৌনি আবিনি মহাকর্ম সংবিধান সংশোধন করি।
পরা মৌনী আবিনী মহাকর্ম সংবিধান সংশোধন করি। পরা মৌনী আবিনী মহাকর্ম সংবিধান সংশোধন করি। এই অংশটা হচ্ছে আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই লাইন মুখস্থ রাখলে 11টি ভাগ আমাদের মুখস্থ হয়ে যাবে। আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, এইটা মুখস্থ করবেন, আমি ধরাবো। মুখস্থ করেন, আমি জিজ্ঞাসা করব, যে কাউকে মিউট করে জিজ্ঞাসা করব। এই লাইনটা একদম মুখস্থ টুকস্থ কণ্ঠস্থ করে ফেলেন। পরা মৌনী আবিনী মহাকর্ম সংবিধান সংশোধন করি। শেষ নাকি? মুখস্থ হয়ে গেছে? আমি কি ধরাবো? জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন মুখস্থ হয়েছে কিনা দেখি। কারে ধরাবো, কারে ধরাবো, কারে ধরাবো? নাম? হ্যাঁ? সংশোধন করি। আসসালামু আলাইকুম স্যার। সালাম, কেমন আছেন আপনি? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমার খুব ভালো লেগেছে, আমি দেখতেছি আপনি ক্লাসের শুরু থেকে ভিডিও ওপেন করে এবং খুব মনোযোগ দিয়ে লিখতেছেন। আমরা তো ফলো করি কে কোন দিকে আছে। তো প্রিয় শিক্ষার্থী, একটু আমাকে বলেন, সংবিধানের 11টি ভাগ মনে রাখার সহজ কৌশল কি? পরামনি আবিনী মহাকর্ম সংবিধান সংশোধন করি। পরা মৌনী আবিনী মহাকর্ম সংবিধান সংশোধন করি। ভেরি গুড, উত্তর একদম সঠিক হয়েছে। জুয়ার ভাই, আপনাকে ধন্যবাদ। অন্যকে দেন। আপনাকে ধন্যবাদ স্যার। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন আপনি? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? একটু বলেন তো আমাকে, ওটা মনে রাখার কৌশলটা কি? উনি আবিনী মহাকর্ম সংবিধান সংশোধন করি। বাহ, উত্তর সঠিক হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, আর কার কাছে যাই? ওনাকে দেন। প্রাকৃতিক পরিবেশে বসে বসে ক্লাস করতেছেন। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি তো যে সুন্দর জায়গায় দাঁড়িয়ে বসে ক্লাস করতেছেন। স্যার বাসার ছাদের উপরে স্যার। তাই? জি স্যার। দেখছেন করোনা কত ডিজিটাল বানিয়েছে। জি স্যার। হ্যাঁ, নিরিবিলি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? স্যার, রাজবাড়ী জেলা। রাজবাড়ী। রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে, ওই জায়গায় তো? গোয়ালন্দ স্যার আলাদা উপজেলা, আমাদের রাজবাড়ী সদর। সদরে না? আচ্ছা, যাই হোক, রাজবাড়ি যাওয়া হয় নাই, দেখি যাব। জি স্যার, আসবেন স্যার। এখন আমাকে বলেন, সংবিধানের 11টি ভাগ মনে রাখার কৌশল কি? স্যার, প্ররা মৌনী আবিনী মহাকর্ম সংবিধান সংশোধন করি। গুড, ভেরি গুড। এখন আমরা এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিব, তারপর আবার আসবো আপনাদের কাছে। ওকে, জি স্যার। আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে চাই। ধন্যবাদ। যে তিনজনকে অংশগ্রহণ করলেন তিনজনই খুব ভালো পেরেছেন, আপনারা লিখেছেন। এখন হচ্ছে আমরা 11 নম্বরে কিন্তু বিবিধ হবে। এই যে বিবিধ, পরা মৌনী আবিনী মহাকর্ম সংবিধান সংশোধন করি লিখার পর নিচে একটা ব্র্যাকেটের ভিতরে বিবিধ লিখবেন। এই যে বিবিধ, যারা লিখেন নাই লিখে নেন। এখন এই যে এভাবে সাজান, এই যে দেখেন আমি সাজাচ্ছি। হুম,
এইভাবে সাজান। এক থেকে 11 পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা এইভাবে সাজিয়ে লিখে। এই যে দেখেন আমি 1 নম্বরে লিখেছি প্র, 2 নম্বরে রা, 3 নম্বরে মৌ, 4 নম্বরে নি, 5 নম্বরে বি, তারপর যে এখন 6 নম্বরে নি, 6 নম্বরে বি, 7 নম্বরে নি, 8 নম্বরে মহা, 9 নম্বরে কর্ম, 10 নম্বরে সংশোধনী, 11তম ভাগে হচ্ছে বিবিধ। লিখে ফেলেন। ওই যে পড়া মৌনি লিখেছিলাম না, এগুলোকে এখন নিচে নিচে সাজিয়েছি। প্রথমে এক লাইনে লিখেছি, এখন ওনাদেরকে নিচে নিচে নামিয়েছি, আর কিছু না। সবার লিখা শেষ হলে আমাকে বলতে হবে। সবার যখন শেষ হবে আমাকে বলবেন। একদম লিখেছি স্যার, লিখলে বাকিরাও লিখতে হবে 1 থেকে 11 পর্যন্ত সিরিয়াল করে। সবার কি শেষ? হ্যাঁ শেষ, ভেরি গুড। আসেন আমরা এখন আমি বলবো, আপনি লিখবেন। 1 নম্বরে আমাদের সূত্রে রয়েছে প্র, সূত্রে রয়েছে কি প্র, প্র দিয়ে পাশে লিখেন প্রজাতন্ত্র, প্র দিয়ে পাশে লিখেন কি প্রজাতন্ত্র, প্র দিয়ে পাশে কি লিখেছেন প্রজাতন্ত্র। তাহলে সংবিধানের প্রথম ভাগের নাম কি প্রজাতন্ত্র। আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন হবে প্রজাতন্ত্র সংবিধানের কততম ভাগে রয়েছে, আমরা জেনে গেলাম 1 নাম্বার মানে প্রথম ভাগে। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোনটি সংবিধানের প্রথম ভাগে রয়েছে, তাহলে আনসার হবে প্রিয় শিক্ষার্থীরা প্রজাতন্ত্র। 2 নম্বরে আমাদের সূত্রে রয়েছে রা, রা দিয়ে লিখবেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 3 নম্বর ভাগে রয়েছে মৌ, মৌ দিয়ে লিখবেন মৌলিক অধিকার, মৌলিক অধিকার। আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে সংবিধানের 3য় ভাগে কি রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা জেনে গিয়েছি সংবিধানের 3য় ভাগে রয়েছে মৌলিক অধিকার, অথবা যদি প্রশ্ন করে মৌলিক অধিকার সংবিধানের কততম ভাগে রয়েছে, তাহলে এটা হবে 3য় ভাগে। তাহলে মৌ দিয়ে আপনি বুঝবেন মৌলিক অধিকার। 4 নম্বরে আমাদের সূত্রে রয়েছে নি, নি দিয়ে লিখবেন নির্বাহী বিভাগ, নি দিয়ে লিখবেন নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগ, নি দিয়ে নির্বাহী বিভাগ। 5 নম্বরে প্রিয় শিক্ষার্থী আমাদের সূত্রে রয়েছে আ দিয়ে লিখবেন আইন বিভাগ, আ দিয়ে লিখবেন আইন বিভাগ। বি দিয়ে লিখবেন বিচার বিভাগ, আ দিয়ে আইন বিভাগ, বি দিয়ে বিচার বিভাগ। নি দিয়ে লিখবেন নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন। একটা নিধি হচ্ছে নির্বাহী বিভাগ আর আরেকটা নিধি হচ্ছে নির্বাচন কমিশন। 8 নম্বরে মহা দিয়ে লিখবেন
মহা হিসাবরক্ষক, মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক, মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক। এটা হচ্ছে অষ্টম ভাগে রয়েছে। নবম ভাগে রয়েছে প্রিয় শিক্ষার্থী কর্ম কমিশন, যারা বিসিএস ক্যাডার অফিসার হয়, কর্ম কমিশন। নবম ভাগে রয়েছে কর্ম কমিশন। দশম ভাগে রয়েছে সংবিধানের সংশোধনী। দশম ভাগে রয়েছে সংবিধানের সংশোধনী। 11তম ভাগে রয়েছে বিবিধ। 11তম ভাগে রয়েছে বিবিধ। তো প্রিয় শিক্ষার্থী দেখেন, সংবিধানের প্রথম ভাগে রয়েছে প্রজাতন্ত্র, মানে সূত্র যে লিখিয়েছি পড়া মৌনি, প্র দিয়ে প্রজাতন্ত্র, রা দিয়ে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌ দিয়ে মৌলিক অধিকার, নি দিয়ে নির্বাহী বিভাগ, আ দিয়ে আইন বিভাগ, বি দিয়ে বিচার বিভাগ, নি দিয়ে নির্বাচন কমিশন, মহা দিয়ে মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক, কর্ম দিয়ে কর্ম কমিশন। আর দশম ভাগে রয়েছে সংবিধানের সংশোধনী। 11তম ভাগে হচ্ছে বিবিধ। 2 মিনিট সময় আপনাদের জন্য ওই 11টি ভাগ মুখস্থ করবেন। 2 মিনিট সময়, আমি 2 মিনিট পরে আসবো, আবার আপনাদেরকে জিজ্ঞাসা করব। 2 মিনিটের ভিতরে এই অংশগুলো মুখস্থ করেন। মুখস্থ আপনাকে করতেই হবে, কারণ বাসায় পড়ার সময় নাই, আপনাদের অনেক কাজ রয়েছে, অনেক ব্যস্ততা রয়েছে। এর জন্য ক্লাসের পড়া ক্লাসেই আপনাকে শিখতে হবে। 2 মিনিট সময়, যেটা হচ্ছে আপনার 13 বাজে, 1:13, 15তে জিজ্ঞাসা করব, আর পরবর্তী 15 মিনিট আপনাদের সাথে থাকবো। পনেরোতে জিজ্ঞাসা করবো, তাড়াতাড়ি মুখস্থ করেন। পনেরো হয়ে গেছে। 15 কিন্তু হয়ে গেছে, লিখা আর পড়া যাবে না। আমি স্লাইডটা সরাবো এখন, স্লাইডে দিয়ে তাকালেও আবার দেখা যায়। হ্যাঁ, এখন বলেন ভাই। দেন তো একজনকে, একজন লোক আছে খুব আরামে ক্লাস করতেছে, ওনারা আমি খুঁজি, দাঁড়ান, খুঁজতেছি। খুব আরামে 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 আরামে। না, ওনাকে ধরে
আফনান শিমুল ভাই। হুম, কি অবস্থা, কেমন আসসালামু আছেন? আলাইকুম। সালাম, ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি? স্যার, ভালো আছেন? হ্যাঁ, আমি দেখতেছি আপনি খুব আলহামদুলিল্লাহ রিল্যাক্সে স্যার। বসে আছেন, ক্লাস করতেছেন। একটু আমাকে একটু বলতে হবে আপনার জি। সংবিধানের তৃতীয় ভাগে কি রয়েছে? মৌলিক অধিকার। শিওর? পড়া, মৌলিক। তো পড়া মতে মৌলিক অধিকার। আচ্ছা, গুড। তাহলে দেখেন আপনি সূত্রটা শিখে। তো সংবিধানের দ্বিতীয় ভাগে কি রয়েছে? পড়া রাষ্ট্র রাষ্ট্রতন্ত্র রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার পরিচালনা। মূল নীতি। রাষ্ট্র জি স্যার। পরিচালনার মূল কি নীতি? নীতি। তাহলে এক নাম্বারটা কি রয়েছে? প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র। দুই নম্বরটা রাষ্ট্র পরিচালনা। মূলনীতি। জি জি। তিন নাম্বারটা মৌলিক অধিকার। মৌলিক অধিকার। গুড, আপনার হয়েছে। এখন আপনার কাছে বিদায় নিচ্ছি, আমরা জি স্যার, আরেকজনের পড়া কাছে মনে যেতে। পরের গুলো সহজ আছে। আইন বিভাগ। হ্যাঁ, ওই জায়গায় যান, দেন ওনাকে। না না, ওনাকে না, ওনাকে হ্যাঁ, দেন ওনাকে, দেন। আসি, শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাড়ি কি সিলেট? জি না স্যার, চাঁদপুর। ও, চাঁদপুর। হ্যাঁ, জি দীপুমনির এলাকার মানুষ না? জি স্যার। আপনার মন্ত্রীকে বলেন না আমাদের প্রতিষ্ঠানটা খুলে দিতে। হ্যাঁ, আর কত। মন্ত্রী তো বন্ধ করে না, করোনায় না বন্ধ করছে। হাই হাই রি, দেখছেন কি উত্তর? হ্যাঁ, তো আপনার করোনা কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে, আর কোনো জায়গায় নাই? শিক্ষা প্রতিষ্ঠানে তো ছোট ছোট মানুষ অনেক বেশি তো স্যার। ও, তাই তাদের আপনি তো জি স্যার। আচ্ছা, বলেন, কর্ম কমিশন সংবিধানের কততম ভাগে রয়েছে? কর্ম কমিশন হুম, কর্ম কমিশন রয়েছে 9 নম্বর ভাগে রয়েছে স্যার। শিওর? জি। যে মহাকর্ম। জি। হ্যাঁ, যে নবম না। আর কর্ম কমিশন কততম, আপনার নির্বাচন কমিশন কততম ভাগে? নির্বাচন কমিশন রয়েছে স্যার 7 নম্বর ভাগে। গুড, উত্তর সঠিক হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা থ্যাংক আমাদের ইউ স্যার। পরবর্তী 10 মিনিটের ক্লাসে চলে যেতে চাই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। লিখবেন, সংবিধানের তফসিল হলো 7টি। লিখেন সবাই, সংবিধানের তফসিল হলো 7টি। সংবিধানের তফসিল হলো 7টি। সংবিধানের তফসিল হলো 7টি। এক নাম্বারটা দেখেন লিখে আছে, এটা লিখেন। এক নাম্বারটা দিয়ে দিয়েছি। অন্যান্য বিধান থাকা সত্ত্বেও আইন কার্যকর। দুই নাম্বারটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন বিলুপ্ত। তিন নাম্বারটা হচ্ছে শপথ ও ঘোষণা। চার নাম্বারটা হচ্ছে অস্থায়ী বিষয়াবলী। চার নাম্বারটা হচ্ছে অস্থায়ী বিষয়াবলী। তাহলে এক নাম্বারটা হচ্ছে অন্যান্য বিধান থাকা সত্ত্বেও আইন কার্যকর। দুই নাম্বারটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন বিলুপ্ত। তিন নাম্বারটা হচ্ছে শপথ ও ঘোষণা। চার নাম্বারটা হচ্ছে অস্থায়ী বিষয়াবলী। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা জয়েন করেছো, যদি প্রশ্ন আসে 1972 সালে বাংলাদেশের সংবিধানে কতটি তফসিল ছিল, তাহলে 4টি ছিল। এই 4টি তফসিল 1972 সালে সংবিধানে, এই 4টি তফসিল ছিল। কিন্তু বর্তমানে কিন্তু কয়টি বলেছি আমরা? 7টি কিন্তু। তাহলে দেখেন 5 নাম্বারটা যে নতুন 3টা সংযুক্ত হয়েছে, এগুলো দেখলে দেখেন 5 নাম্বার হচ্ছে স্লাইডটা দেই, তখন আপনার লিখতে অসুবিধা হবে না। এই যে লেখেন, 5 নাম্বারটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। 6 নাম্বার হচ্ছে শেখ মুজিবুর রহমানের 26শে মার্চের ঘোষণা। আর 7 নাম্বারটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা সনদ। লিখে ফেলেন। এই হচ্ছে সর্বমোট 7টি।
লিখেছেন প্রিয় শিক্ষার্থীরা? আপনাদের লেখা শেষ হলে বলবেন একটু আমাকে। আহমেদ শিমুল, আপনিও চাঁদপুর থেকে, বাহ। লেখা শেষ হলে আমাকে জানাবেন। রাবেয়া রব্বানী শেষ। ও 7টা বুঝলাম না। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আপনার 7 নাম্বারটা বুঝেন নাই। 7 নাম্বারটা হচ্ছে ওই যে 10 এপ্রিল 1972 সালে প্রথম সরকার গঠন করা হয়েছিল এবং প্রথম সংবিধান গ্রহণ করা হয়েছিল। এই ঘোষণাপত্রটি 7 নাম্বার তফসিলে সংযুক্ত করা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনি বুঝতে পেরেছেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন সংবিধান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সংবিধান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে আন্ডারলাইন করবেন। সংবিধান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে আন্ডারলাইন করবেন। আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে 5 মিনিট থাকবো। বাংলাদেশের সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য লিখে আন্ডারলাইন করবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধান বইটি হাতে লেখা। মনে হয় জুবের ভাই লিখছে। বাংলাদেশের সংবিধান বইটি হাতে লেখা। দাড়ি দিয়ে লিখবেন এটি লিখেছেন বিচারপতি আব্দুর রউফ। এটি লিখেছেন বিচারপতি আব্দুর রউফ। এটি লিখেছেন বিচারপতি আব্দুর রউফ। তাহলে বাংলাদেশের সংবিধানটি হাতে লেখা, এটি লিখেছেন বিচারপতি আব্দুর রউফ। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধান বইটি 93 পাতার। বাংলাদেশের সংবিধান বইটি 93 পাতার। বাংলাদেশের সংবিধান বইটি 93 পাতার। দাড়ি দিয়ে লিখবেন কিন্তু স্বাক্ষর গ্রহণের পর হয়েছে 108 পাতা। কিন্তু স্বাক্ষর গ্রহণের পর হয়েছে 108 পাতা। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। লিখেছেন প্রিয় শিক্ষার্থীরা? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধান বইটিতে অঙ্গসজ্জার কাজ করেছেন। বাংলাদেশের সংবিধান বইটিতে অঙ্গসজ্জার কাজ করেছেন। বাংলাদেশের সংবিধান বইটিতে অঙ্গসজ্জার কাজ করেছেন শিল্পী হাশেম খান। অঙ্গসজ্জার কাজ করেছেন শিল্পী হাশেম খান। বাংলাদেশের সংবিধান বইটিতে অঙ্গসজ্জার কাজ করেছেন শিল্পী হাশেম খান। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধান বইটিতে সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন। বাংলাদেশের সংবিধান বইটিতে সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন। সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের সংবিধান বইটিতে সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। আশা করি লিখতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা। এখন হচ্ছে দেখেন অঙ্গসজ্জা কি আর সৌন্দর্য বর্ধন কি। মনে রাখবেন প্রিয় শিক্ষার্থী, ভাষা তো ওই যে আপনার সৌন্দর্য বর্ধন একটা কমিটি ছিল, ওই কমিটিতে প্রধান ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
তিনি তত্ত্বাবধান করেছেন সবকিছু, কিন্তু টোটাল বিষয়টা অঙ্গসজ্জার কাজ করেছেন, সাজিয়েছেন বিষয়টা হাশেম খান। এখন দুইটা যদি অপশনে থাকে, হাশেম খান দিতে হবে অঙ্গসজ্জার ক্ষেত্রে। আর যদি আসে সৌন্দর্য বর্ধন কে করেছেন, তাহলে প্রিয় শিক্ষার্থী শিল্পাচার্য জয়নুল আবেদিন দিলে হবে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ধারণাটি আনা হয়েছে নাই বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ধারণাটি আনা হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ধারণাটি আনা হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধানে মৌলিক ধারণাটি আনা হয়েছে, মৌলিক অধিকার না কিন্তু, বাংলাদেশের সংবিধানে মৌলিক ধারণাটি আনা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। বাংলাদেশের সংবিধানে মৌলিক ধারণাটি আনা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। বাংলাদেশের সংবিধানে মৌলিক ধারণাটি আনা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ধারণাটি আনা হয়েছে নিউজিল্যান্ডের সংবিধান থেকে। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ধারণাটি আনা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে, নিউজিল্যান্ডের সংবিধান থেকে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি ধারণাটি আনা হয়েছে নিউজিল্যান্ডের সংবিধান থেকে। সর্বশেষ লাইন, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের সংবিধানে সংশোধনী ধারণাটি আনা হয়েছে। বাংলাদেশের সংবিধানে সংশোধনী ধারণাটি আনা হয়েছে ভারতের সংবিধান থেকে। বাংলাদেশের সংবিধানে সংশোধনী ধারণাটি আনা হয়েছে ভারতের সংবিধান থেকে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা আজকে আমার ক্লাসে জয়েন করেছিলেন, আমরা আগেই বলেছি আমাদের ক্লাসের ডিউরেশন হচ্ছে আজকের জন্য 1.5 ঘন্টা। আর আজকে আমি আলোচনা করেছি আপনার সংবিধান পরিচালনার যে প্রক্রিয়াটা, সংবিধান প্রণয়নের যে প্রক্রিয়া, ইতিহাস যে অংশটা, এই অংশটা নিয়ে আজকে 1 ঘন্টা 30 মিনিট আপনার সাথে কথা বললাম। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ হচ্ছে এখান থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। আমার একটা নীতি হচ্ছে কি জানেন, আমি এক গাদা লিখাই না, যা লিখাই তা থেকে যাতে প্রশ্ন আসে এই চিন্তা করেই নোট তৈরি করি। বুঝতে পেরেছেন? ভরসা রাখবেন, বিশ্বাস করবেন, মনোযোগ দিয়ে পড়বেন। আমি বিশ্বাস করি আপনি যদি মনোযোগ দিয়ে পড়েন, আপনার বাবা মার স্বপ্ন পূরণ হবে, আপনি নিজেকে সারাটা জীবন ভালো রাখতে পারবেন। একটা 6টা মাস পরিশ্রম করেন ভাই, সারা জীবন ভালো থাকবেন। একটা সরকারি চাকরি না হলে কি যে যন্ত্রণা, যারা অনার্স মাস্টার কমপ্লিট করেছে চাকরি পায় নাই, তারা ছাড়া কেউ বুঝবে না। অনুরোধ করব, আবারও বলি, মনোযোগ দিয়ে পড়েন, এমন ভাবে পড়তে হবে যাতে পরীক্ষায় যদি 100 জন টিকে, ওই 100 জনের তালিকায় যাতে আপনি থাকতে পারেন। এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।